রাস্তার মাঝখানে একজন লোককে নিচে ফেলে মারধর করছে কিছু ছেলে, আর তার পাশে একটা বাইকের উপর বসে আছে একজন পুরুষ। সাদা পাঞ্জাবি আর গায়ে শাল জড়ানো এক পুরুষ, হাতে তার সিগারেট, মুখ ভর্তি চাপদাড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে। আহিল ভাই, ওরে কি সাইরা দেমো? অনেকক্ষণ হইলো মারতাছি। এতক্ষণ বাইকের উপর বসে চুপচাপ সব দেখছিল আর মনের সুখে সিগারেট খাচ্ছিল আহিল। শাওনের কথায় বাইক থেকে নেমে রাস্তায় পড়ে থাকা লোকটার কাছে গিয়ে বসে। ভাই, আমারে এইবারের মতো মাফ কইরা দেন, আর এমন করুম না আমি। লোকটার কান্না দেখে আহিল মুচকি হাসে, লোকটার কলার ধরে দাঁড় করায়। আমার এরিয়াতে গিয়ে আমারই লোককে মারার সাহস তুই কোথা থেকে পেলি? তোর কি একবারও মনে হলো না আহিল এখনো বেঁচে আছে? ভাই, আমার ভুল হয়েছে। লোকটার কিছু বলতে পারে না, তার আগেই আহিল লোকটার গলা চেপে ধরে। পাশে থাকা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই কেউ একজন আহিলের হাত ধরে ফেলে শক্ত করে। কি করছেন কি আপনি? একটা মানুষকে মারছেন কেন? অনেকক্ষণ ধরে দেখছি, কিন্তু মস্তান হয়েছেন বলে কি যা খুশি তাই করবেন নাকি? আর আপনারা এতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লোকটাকে একটু সাহায্য করছেন না। আহিল এবার ঘুরে তাকায়। আহিল তাকিয়ে থাকে। ওর সামনে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো থেকে আহিল চোখ সরাতে পারছে না। কি দেখছেন এভাবে তাকিয়ে? রাস্তাঘাটে এমন মস্তানি বন্ধ করুন, মস্তান একটা। মেয়েটা ওর চোখের সামনে দিয়ে লোকটাকে ওর হাত থেকে ছাড়িয়ে নিয়ে সামনের দিকে চলে যায়। আহিল এখনও মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কোমর ছোঁয়া রেশমি চুলগুলো বাতাসে দুলছে। মেয়েটা একটু দূরে যেতেই শাওন এসে আহিলের পাশে দাঁড়ায়। কিরে বেটা, বাইসা আসোস নাকি মইরা গেছোস? শাওনের কথায় আহিলের টনক নড়ে। শাওনের দিকে তাকায়, পরে বাকিদের দিকেও তাকায়। সবাই অবাক চোখে ওর দিকেই তাকিয়ে আসে। এইটা কি হলো ভাই? একটা মাইয়া আইসা কি করলো? আপনি কিছুই কইলেন না। আমি মেয়ে মানুষদের কিছু বলি না সিয়াম। ওইটারে কয়দিন দেখ, যদি আবার ভুল করে জানে মেরে ফেলবি। কথাটা বলে বাইকে গিয়ে উঠে বসে। এই সময়টুকু কি হলো মাথায় ঢুকছে না। জীবনে এমন কত কিছু করেছে আহিল, কখনো কেউ ওর কাজে বাধা দেওয়ার সাহস পর্যন্ত করেনি। আর আজ একটা মেয়ে এসে কিনা ওর হাত থেকে লোকটাকে ছাড়িয়ে দিয়ে চলেও গেল। আহিলের কেমন যেন লাগছে। শাওন এসে আহিলের পেছনে উঠে বসে। আহিল বাইক নিয়ে চলে যায় ওদের ক্লাবে। আহিলের পুরো নাম আদিয়ান আহমেদ আহিল, বাবা মায়ের একমাত্র ছেলে। আহিলের বাবা হাবিব আহমেদ একজন রাজনীতিবিদ, আর মা রেবেকা বেগম। আহিল নিজেও রাজনীতির সাথে জড়িত। বাবার অনেক নামডাক থাকলেও আহিল নিজের পরিচিতি সকলের কাছে, সব থেকে বেশি হলো ইয়াং জেনারেশনের কাছে। সবাই যেন আহিল বলতে পাগল। আহিলও এইসব নিয়েই থাকে। সারাদিন রাজনীতির কাজে ব্যস্ত থাকতে হয়। আজকে গিয়েছিল পাশের এলাকায়। আহিল রাজনীতির সাথে জড়িত থাকায় ওর শত্রুর অভাব হয়নি কখনো। তবে তার আহিলের ক্ষতি না করতে পারলেও ওর কাছের মানুষের ক্ষতি সবসময় করে এসেছে। এর জন্যই যাওয়া। তবে এখন কেন যেন মনে হচ্ছে আজকে যাওয়াটা ওর জন্য শুভ ছিল। ক্লাব ঘরের চেয়ারে বসে আছে আহিল, সামনে দাঁড়িয়ে আছে শাওন, সিয়াম আর রবিন। ওরাও আহিলের মুখের দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। ওরা জানে আহিল কিছু একটা বলবে। তুই কি কিছু বলবি? এমন চুপ কইরা বইসা আসোস কেন? হ ভাই, কিছু তো কন। তুই কি ওই মেয়েটার কথা ভাবতেছস? দেখ, তুই যে এমন মেয়েটার সাইরা দিবি, এইটা কিন্তু আমি ভাবি নাই। কত বড় সাহস দেখছো এইটুকু মেয়ের! আহিল চুপ করে বসে আছে। সত্যি তো, যেই আহিলের সামনে লোক কথা বলতে ভয় পায়, আর আজ এতগুলো মানুষের সামনে কিনা একটা মেয়ে এমন অবস্থায় ফেললো। এইবার প্রচুর রাগ হয় আহিলের। মেয়েটাকে আমার চাই, উঠিয়ে নিয়ে আসবি কালকের মধ্যে। রেগে কথাটা বলে আহিল। হয়ে যাবে ভাই। আহিল এইবার চেয়ারে মাথা হেলিয়ে বসে, মুখে তার মুচকি হাসি। রিপার রুমে বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে আছে রাফিয়া। পুরো নাম রাফিয়া সুলতানা রাফা, বাড়ি চট্টগ্রাম, তবে ঢাকায় খালার বাসায় এসেছে আজ 2 দিন। উদ্দেশ্য ভালো কোনো ভার্সিটিতে ভর্তি হওয়া। এসে যে সে এক বিপদ বাঁধিয়ে ফেলেছে তা রিপা তাকে বোঝাতে চাইছে। তুই কিভাবে এত শান্তিতে আছিস? তুই জানিস তুই কি করেছিস? কিরে, তুই সেই তখন থেকে কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস। কি করেছি কি আমি? একজন লোককে ওইভাবে ধরে মারছিল, আমি তো আরো বাঁচিয়ে দিয়েছি। বাঁচিয়েছিস না? ছাই। এখন কোনো বিপদ না হলেই হয়। ওনাকে চিনিস তুই? উনি একজন নেতা, ওনার বাবা একজন এমপি। যদি তোর কোনো ক্ষতি করে দেয় তখন?
ওনার বাবা এমপি, উনি তো না। আর ওনাকে চেনার কোনো ইচ্ছেও আমার নেই। কি করবে আবার শুনি, একবারে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব না। রিপা হতাশ, কাকে কি বলছে সে, কিন্তু মনে মনে ভয়ও পাচ্ছে। আহিলকে রাফিয়ান না চিনুক, কিন্তু রিপা তো চেনে। রাফিয়ান কেন যে আটকালো না? মেয়েটা তো দোষী, কারো কথাই শোনে না। রাফিয়া মনের সুখে শুয়ে আছে। বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছে রাফিয়া আর রিপা। উদ্দেশ্য ভার্সিটি। কাল রাফিয়ানকে অনেক বলেছে রিপা যাতে কোনো দিন রাস্তায় ওই ছেলেগুলোকে দেখলে সরি বলে দেয়, কিন্তু রাফিয়া সেসব কথা কানেই নেয়নি। দুজনে হেঁটে হেঁটে গলির মুখে আসতেই রিপা লক্ষ্য করে রবিন আর সিয়াম দাঁড়িয়ে আছে। রিপা মনে মনে এই ভয়টাই পাচ্ছিল। রাফিয়ার হাত টেনে ধরে রিপা। শোন না, আজ যেতে হবে না, কাল যাব। বাড়ি ফিরে চল। বাড়ি কেন যাব? আর তুই না বললে আজ ভর্তি ফর্ম দিবে? না, কাল দিবে, আজ চল। রাফিয়া রিপার কথা কিছুই বুঝতে পারে না। রিপা কেন হঠাৎ এমন বলছে বোঝার জন্য আশেপাশে তাকায়। চোখে পড়ে কালকে সেই দুজন ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে চা খাচ্ছে। রাফিয়ার আর বুঝতে বাকি নেই রিপা কেন এমন করছে। রিপার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে রাফিয়া ওই ছেলে দুটোর দিকে এগিয়ে যায়। রিপা রাফিয়াকে কিছুই বলতে পারে না। সিয়াম আর রবিনের সামনে গিয়ে দাঁড়ায় রাফিয়া। কি ব্যাপার আবার আপনারা আমাকে মারতে এসছেন নাকি? তাই একা কেন এসছেন? আপনাদের ওই বস কই আজকে? নাকি ভয় পেয়েছে? রাফিয়ার এমন কথায় রেগে যায় সিয়াম, কিন্তু রবিন সিয়ামকে চোখের ইশারায় শান্ত হতে বলে। তারপর রাফিয়ার দিকে তাকায়। গাড়িতে উঠেন, আপনাকে আমাদের সাথে যেতে হবে। যেতে হবে মানে? কোথায় যেতে হবে? ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার সময় নেই, গাড়িতে উঠে বসুন। ওদের কথার মধ্যে রিপা আসে। ও একটু দূরেই দাঁড়িয়েছিল। কাছে এসে সিয়ামকে উদ্দেশ্য করে বলে রিপা, সিয়াম ভাই, ওকে কোথাও যেতে হবে, ওকে কোথাও নিয়েন না। ও আমার বোন হয়, বুঝতে পারিনি, ভুল করে ফেলেছে। ও এখন সরি বলবে। এই রাফিয়া, সরি বল। রিপা, তোর বোন যে কি না ভুল করেছে এটা উনি নিজে বুঝতে পারছে না, কিছু করার নাই। আহিল ভাই নিতে যাইতে কইছে। আমি যাব আপনাদের সাথে, নিয়ে চলুন, দেখি আপনার ওই বস আমার কি করে। রাফিয়ার কথা শুনে রিপার মাথায় হাত। ও রাফিয়াকে বাঁচাতে চায়, আর এই মেয়ে ইচ্ছে করে কুমিরের পুকুরে ঝাঁপ দিতে চাইছে। কি বলছিস কি তুই? পাগল হয়ে গেলি? সরি বল আর বাড়ি চল রাফিয়া। তুই কেন ওদের ভয় পাচ্ছিস? কি করবে ওরা? আমিও দেখতে চাই। কথাটা বলে রাফিয়া নিজেই গাড়িতে গিয়ে উঠে বসে। রিপা শুধু দেখে যাচ্ছে। রাফিয়া শুরু থেকেই এমন ঘাড়তারা, কারো কথা শোনে না। এর জন্য ওর বাবা ওকে ওই ঢাকায় পাঠিয়েছে যাতে একা থেকে নিজের দোষীপানা একটু কমে, কিন্তু এইখানে তো আরও বেড়ে যাচ্ছে। রাফিয়াকে নিয়ে চলে যায় সিয়াম আর রবিন। রাফিয়াকে দেখে রবিন খুব একটা অবাক হয়। এই মেয়ে একটুও ভয় পাচ্ছে না, পুরো চিল মুড নিয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। 15 মিনিট পরে গাড়ি এসে থামে ক্লাব ঘরের সামনে। রাফিয়া নেমে সোজা ভেতরে চলে যায়। সিয়াম আর রবিন শুধু দেখে যাচ্ছে। আল্লাহ জানি কি হবে। ভেতরে প্রবেশ করে রাফিয়া দেখে চেয়ারে বসে আছে আহিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে দুইজন ছেলে। রাফিয়াকে দেখেই আহিল ছেলে দুটোকে ইশারায় বেরিয়ে যেতে বলে। ছেলেগুলো বেরিয়ে গেলে রাফিয়ার সামনে এসে দাঁড়ায় আহিল। আপনি আমায় তুলে আনতে বলেছেন? টেবিলের উপরে গিয়ে বসে পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে আহিল বলে, তুমি তো হেঁটেই এসেছো দেখছি। তুলে আনতে হলে অন্য কাউকে পাঠাতাম না, আমি নিজেই যেতাম। কেন আসতে বলেছেন সেটা বলুন, নাকি আমাকেও মারতে চান? তোমার মতো এইটুকু একটা মেয়েকে মারার জন্য আমার কোথাও নিয়ে আসতে হবে না, জায়গায় দাঁড়িয়েই মেরে দিতে পারবো। রাফিয়া এবার হেঁটে হেঁটে আহিলের সামনে গিয়ে দাঁড়ায়। তাহলে মেরে দেখান, আমিও দেখতে চাই কিভাবে মারেন আমায়। রাফিয়া পেছন ফিরে বেরিয়ে আসবে তার আগে আহিল পেছন থেকে বলে, চ্যালেঞ্জ করছো? তাহলে শুনে নাও, তোমায় আমি অবশ্যই মারবো, তবে অন্যভাবে। তৈরি থাকো মেয়ে। রাফিয়া কোনো উত্তর দেয় না, দৌড়ে বেরিয়ে যায়। আহিল রাফিয়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। আহিলের সাথে পাঙ্গা নেওয়ার মতো কোনো মেয়ে আছে তাহলে? রাফিয়াকে বেরিয়ে যেতে দেখে রবিন আর সিয়াম দৌড়ে ঢোকে। দেখে আহিল টেবিলের উপর বসে হাসছে। ভাই, মেয়েটা দেখি চইলা গেল। ভারী হাত তোরা মেয়ে ভাই, কোনো ভয় নাই চোখে। আমরা ওরে তুইলা আনতে গিয়েছিলাম, ওই তো নিজের ইচ্ছাই আইছে। মেয়েটার পরিচয় চাই আমার সিয়াম। ভাই, পরিচয় তো পাইয়া গেছি কালি। ও হচ্ছে রাফিয়া সুলতানা রাফা, পাশের এলাকার রিজন আছে না, ওর খালাতো বোন। এইখানে পড়তে আইছে। ভাই, আমাকে ভার্সিটিতে ভর্তি হইবে। সিয়ামের কথা শুনে ভ্রু কুঁচকে যায় আহিলের।
রিজনের খালাতো বোন? যেই রিজন আহিলের শত্রু সেই রিজনেরই খালাতো বোন হতে হলো এই মেয়েকে? আহিল আর কিছু বলে না, নিজের কাজে মন দেয়। রিজনের সাথে আহিলের শত্রুতা শুরু থেকে আহিলের সব কাজে রিজন বাধা দিয়ে এসেছে সব সময়। কতবার যে আহিলের ক্ষতি করতে চেয়েছে। রাফিয়া হেঁটে হেঁটে বাড়ি ফিরে আসে। কলিং বেল বাজাতেই দরজা খুলে দেয় রাফিয়ার খালা রুবিনা বেগম। রাফিয়া ভেতরে ঢুকতে এই টেবিলে দেখতে পায় রিজনকে। ভাত খাচ্ছে সে। রাফিয়া এসেছে আজ 2 দিন, কিন্তু রিজনকে দেখেনি একবারও। ও রিপার কাছে শুনেছে রিজন নাকি এমনই বাইরে বাইরে ঘুরে বেড়ায়। রাফিয়ার দিকে তাকায় রিজন, রাফিয়াও তাকায় ওর দিকে। সালাম দিয়ে ভেতরে চলে যায় রাফিয়া। রুমে আসতেই দেখে রিপা এই দিক ওই দিক করছে। রাফিয়াকে দেখেই দৌড়ে আসে ওর কাছে। তুই ঠিক আছিস তো? তোকে কিছু করেনি তো? আগেই বলেছিলাম সরি বলে দে, শুনলি না তো আমার কথা? বিছানায় গা এলিয়ে দিয়ে রাফিয়া বলে, আস্তে বোন, থাম। কি হবে আমার? কি করবে আমাকে? কিছু করতে আসলে মেরে দিব না? আমাকে কিছু করবে? হ্যাঁ, কিচ্ছু করেনি আমাকে, এমনিতেই নিয়ে গেছে। আমি তো একাই চলে এসেছি। তোরা যে কেন ওই মস্তান লোকটাকে দেখে ভয় পাস বুঝি না। রিপা অবাক হয়। আহিল রাফিয়াকে নিয়ে গিয়েও কিছু না বলে ছেড়ে দিল, নাকি রাফিয়া মিথ্যা বলছে? সত্যি করে বল, আইল ভাই তোকে কিছু বলেনি? কি বলবে? কিছু বলতে দিলে তো বলবে। কিছুই বলেনি? মনে করে দেখ একটু। কি বলবে? শুধু বলেছে আমাকে নাকি জানে মারবে না, অন্যভাবে মারবে, রেডি থাকতে। রাফিয়ার এই কথা শুনে রিপার চোখ বড় বড় হয়ে যায়। আহিল এই কথা বলেছে? আল্লাহ জানি এবার রাফিয়ার কপালে কি দুঃখ আছে। শোন, কাল তুই আমার সাথে যাবি, আহিল ভাইকে সরি বলবি তুই। আমি কেন কথা শুনবো না রাফিয়া? আহিল ভাই কি কি করতে পারে তোর কোনো ধারণা নেই। উনি যেহেতু বলেছে তোকে রেডি থাকতে, তোর কপালে ভীষণ দুঃখ আছে, দেখে নিস তুই। রাফিয়া রিপার কথায় পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায়। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রাফিয়া। অন্যদিকে আহিল সারাদিন পরে বিকেলের দিকে বাড়ি ফেরে। বাড়িতে খুব বেশি থাকা হয় না আহিলের, বাবাও বেশি থাকতে পারে না বাড়িতে। শুধু আহিলের মা আর কিছু কাজের লোকই থাকেন। রাতে 3 জন একসাথে খায় শুধু। এই নিয়ে ওর মা রেবেকা বেগমের অভিযোগের শেষ নেই। কতবার আহিলকে বিয়ে করতে বলেছে, আহিল কখনোই পাত্তা দেয়নি এইসবে। বিকেলে বাড়ি ফিরে আহিল নিজের ঘরে চলে যায়। রেবেকা বেগম ছেলের ঘরে খাবার নিয়ে যায়। আহিল মাত্রই শাওয়ার নিয়ে বেরিয়েছে। বিছানায় রেবেকা বেগমকে দেখে মুচকি এসে ওনার সামনে এসে বসে আহিল। কি কিছু বলবে তুমি? বললে আমাকে খাইয়ে দিতে দিতে বলো, আমি শুনছি। রেবেকা বেগম মন খারাপ করে ভাত মেখে খাইয়ে দিতে থাকেন। তোর দাদি মারা যাওয়ার পর আমি একেবারে একা থাকি। তোর বাবার তো সময়ই হয় না, আবার তুইও। কতবার বলেছি একটা বিয়ে করে আমার জন্য একটা বউ নিয়ে আয়, শুনেছিস আমার কথা কোনো দিন? আহিল মুচকি এসে রেবেকা বেগমের গাল টেনে দিয়ে বলে, তোমার কি বউ লাগবেই মা? ছেলের বউ ছাড়া চলবে না? না, চলবে না। তাহলে কিছুদিন সময় দাও, আমি নিজেই বউ নিয়ে আসবো তোমার জন্য। যাওয়ার কেঁদো না। মুচকি এসে বলে আহিল। আহিলের কথা শুনে খুব খুশি হয় রেবেকা বেগম। অবশেষে তার ছেলে বলেছে তো বউ এনে দিবে। তোর কাউকে পছন্দ হয়েছে আহিল? ভীষণ পছন্দ হয়েছে মা। মুচকি এসে ঘর থেকে চলে যায় রেবেকা বেগম। আহিল বিছানায় গা এলিয়ে দেয়। মনের মধ্যে চলছে অনেক কিছু। রাফিয়া দাঁড়িয়ে আছে ভার্সিটির সামনে, অপেক্ষা করছে রিপার জন্য। প্রায় অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে একা একা। রিপা আসলেই ভার্সিটির ভেতরে যাবে। হঠাৎই রাফিয়া খেয়াল করে অনেকগুলো বাইক একসাথে আসছে, অনেক হইচই হচ্ছে। রাফিয়া বুঝতে পারছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বাইকগুলো ভার্সিটির গেটের দিকেই আসছে। রাফিয়া দেখে আহিল সবার সামনের বাইকটাতে। রাফিয়া দেখে তাকিয়ে থাকে। আহিল একটু কাছে আসতেই রাফিয়াকে দেখতে পায়। রাফিয়া ওর দিকেই তাকিয়ে আসে। আর রাফিয়াকে দেখেই আহিলের মুখে মুচকি হাসি ফুটে ওঠে। রাফিয়া ভ্রু কুঁচকে আহিলকে দেখে যাচ্ছে। একটু কাছে আসতেই আহিল বাইক থামায় রাফিয়ার সামনে। রাফিয়া একটু সরে দাঁড়ায়। আরে ধানি লঙ্কা, তুমি? কে ধানি লঙ্কা? তুমি আবার কে? অসভ্য। বিরক্তি নিয়ে আস্তে করে বলে রাফিয়া। প্রচুর কি? প্রচুর অসভ্য আমি। তা এইখানে দাঁড়িয়ে আছো কেন? ওইটা কি আপনাকে বলতে হবে? আহিল মুচকি হেসে বাইক থেকে নেমে রাফিয়ার সামনে এসে দাঁড়ায়। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে বলে, আমি সব সময় শুনেছি
মেয়ে মানুষদের নরম হতে হয়, কিন্তু আমার ধানি লঙ্কা মেয়ে খুব পছন্দ। আই লাইক ইউর অ্যাটিচিউড বেবি। বলে চোখ মারে আহিল, তারপর বাইক নিয়ে ভার্সিটির ভেতর চলে যায়। রাফিয়া কি বলবে বুঝে ওঠার আগেই আহিল বাইক নিয়ে চলে যায়। রাফিয়ার প্রচুর বিরক্ত লাগছে, এই রিপাও আসছে না। একটু পরেই রিপা চলে আসে। রাফিয়া রেগে আগুন হয়ে আসে। সরি রে, একটু দেরি হয়ে গেল। তুই এমন রেগে আছিস কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমি তোর জন্য। আমার এই অবস্থা, তোর জন্য আমার এই অবস্থাতে পড়তে হলো। কি হয়েছে বলবি তো? ওই মাস্তান লোকটা ইউনিভার্সিটিতে কি করে? ওনাকে ঢুকতে কেন দেয়? তুই কি আহিল ভাইয়ের কথা বলছিস? রাফিয়া কিছু বলে না। উনি আসবে না কেন? ভার্সিটি তো ওনাদেরই, আর উনি এই ভার্সিটিরই স্টুডেন্ট ছিলেন, অনেক মেধাবী ছাত্র ছিলেন। তুই আস্তে আস্তেই বুঝতে পারবি। তুই ওনাকে যেমন ভাবিস আহিল ভাই তেমনই না, উনি অনেক ভালো। হইছে বোন, চুপ কর। কত ভালো তা তো দেখেছি আমি, মস্তন একটা। তোকে কেউ বুঝতে পারবে না, চল ভিতরে যাই। রাফিয়া আর রিপা ভার্সিটির ভেতরে ঢোকে। আজ ওরা এসেছে ভর্তি হতে। ক্লাস শুরু হবে 2 দিন পর থেকে। রাফিয়া মনে মনে ভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখেছে। ভার্সিটিটা অনেক বেশি সুন্দর। ভেতরে শত শত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ভর্তি হতে এসেছে তো কেউ এইখানকার স্টুডেন্ট। রিপা আর রাফিয়া নিজেদের কাজে চলে যায়। আজ কাজ শেষে দুইজনে ভার্সিটির ক্যান্টিনে যায় কিছু খেতে, কিন্তু ওইখানে গিয়ে রাফিয়া আর রিপা দুজনই অবাক হয়। আহিল একটা ছেলেকে সামনে বসিয়ে ধমকাচ্ছে। আহিলের পেছনে 10 থেকে 12 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রিপাও দাঁড়িয়ে আছে পাশে। আহিল ছেলেটার কলার চেপে ধরে। এক পর্যায়ে ছেলেটাকে ছেড়ে দেয় আহিল। এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছেও। ঘুরে দাঁড়াতে রাফিয়াকে দেখতে পায়। আহিল আশা করেনি রাফিয়া এইখানে আসবে। ও তো এসেছিল ওই ছেলেটার জন্য। রাফিয়া একটু একটু করে হেঁটে আহিলের সামনে এসে দাঁড়ায়। আমি শুনেছি আপনি নাকি অনেক ভালো মানুষ, মানুষের ক্ষতি করেন না। এই আপনার ভালো মানুষই? ভার্সিটিতে ঢুকে একটা ছেলেকে ধরে বাজে ব্যবহার করছেন? বাহ! দেখলি রিপা, আমি বলেছিলাম, তুই তো মানতেই চাস না। রাফিয়ার কথা শুনে পেছন থেকে একটা ছেলে এগিয়ে আসতে চাইলে আহিল হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। নিজেই একটু ঝুঁকে রাফিয়ার দিকে। মানুষ এত বোকা হয়? তুমি যেন আমায় কি বলো মাস্তান? তোমার ওই বোনকে জিজ্ঞেস করে শুনে নিও ও আমায় কি বলে। শোনো মেয়ে, তুমি বেশি উঠছো। আমি আহিল আবার কারোর বেশি উড়া পছন্দ করি না। তোমায় আমি রেডি থাকতে বলেছিলাম না? বেশি বাড়াবাড়ি করলে রেডি হওয়ার সময়ও কিন্তু পাবে না। আপনি আমায় হুমকি দিচ্ছেন? কোনো সন্দেহ আছে? আমি আপনাকে দেখে নিব। অনেক সময় পাবে, দেখে নিও। কি বলতে চাচ্ছেন? আহিল কোনো উত্তর দেয় না। রাফিয়াকে রেখে রিপার সামনে গিয়ে দাঁড়ায়। কেমন আছো রিপা? জি ভাইয়া, ভালো। মুচকি হেসে আহিল বেরিয়ে যায়। পেছনের সবাই বেরিয়ে যায়। দাঁড়িয়ে থাকে শুধু রাফিয়া আর রিপা। বাইরে এসে আহিল বাইকে উঠে বসে শাওন এসে ওর সামনে দাঁড়ায়। তুই কি করতে চাইছিস বলতো? মেয়েটা তোকে এত কিছু বলছে, তুই সহ্য কেন করছিস? কিছু একটা তো করতে চাইছি, করলেই জানতে পারবি। প্রশ্ন না করে দেখে যা শুধু। আহিলের এমন সহজ উত্তর শাওনের পছন্দ হয় না। সামনের নির্বাচন আহিল। আমার বউ দরকার। আহিলের এই কথা শুনে শাওন কি বলবে ভেবে পায় না। জীবনের প্রথমবার আহিলের মুখে এমন কিছু শুনলো। অন্যদিকে রাফিয়া এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ভেবেছিল আহিলকে সবার সামনে কথা শুনিয়ে মনটাকে শান্ত করবে, কিন্তু উল্টো ওকে কথা শুনতে হলো। রিপা গিয়ে রাফিয়ার কাঁধে হাত রাখে। বলেছিলাম কিন্তু শুনিসনি, নিজের দুঃখ নিজে টেনে আনলি। তোর কপালে ভীষণ দুঃখ আছে রাফিয়া। সন্ধ্যায় রাফিয়া আর রিপা বসে বারান্দায় গল্প করছে। এমন সময় হঠাৎই রাফিয়ার চোখ পড়ে নিচে অনেকগুলো বাইক এসে ভিড় করেছে। রাফিয়া উঠে দাঁড়ায়। রিপাও সাথে সাথে উঠে ভালো করে খেয়াল করে, দেখে আহিল গেট দিয়ে ঢুকছে। রাফিয়া বেশ অবাক হয়। রিপার পা নড়ছে না, কিছু একটা হতে চলেছে। রিপা রাফিয়াকে রেখেই দৌড়েই বসার ঘরে চলে যায়। এরই মধ্যেই কলিং বেল বেজে ওঠে। রিপা, গিয়ে দরজাটা খুলে দে, রিজন এসেছে মনে হয়। রান্নাঘর থেকে চেঁচিয়ে বলে রিপার মা। রিপা কি করবে ভেবে পাচ্ছে না। আহিল কেন এলো হঠাৎ? রাফিয়া এসে রিপার সামনে দিয়ে দরজা খুলতে যায়। রিপা রাফিয়ার হাত চেপে ধরে। কি করছিস তুই? দরজা খুলছিস না কেন? কেন খুলবো না? ওই মাস্তানটা কেন এসছে জানতে হবে না?
কথাটা বলে রাফিয়া দরজা খুলে দেয়। আহিল দাঁড়িয়ে আছে, পেছনে আরও 5-6 জন ছেলে দাঁড়িয়ে আছে। রাফিয়াকে দেখে আহিল একটু মুচকি হাসি দেয়। রাফিয়াও সোজা হয়ে দাঁড়ায়। এমন অসভ্যের মতো বেল বাজিয়ে যাচ্ছেন কেন? কি চাই? আহিল একটু হেসে আর একটু সামনে এসে দাঁড়ায়। চাই তো আমার অনেক কিছুই, কিন্তু এখন রিজনকে হলেই চলবে। ভাইয়া বাসায় নেই, আপনি? কে এসেছে রে? পেছন থেকে এসে দরজায় সামনে দাঁড়ায় রিপার মা। আহিলকে দেখে তিনি কিছুটা ভয় পায়, কিন্তু প্রকাশ করে না। কি জানি আবার রিজন কি করেছে। আরে আহিল বাবা যে, দাঁড়িয়ে আছো কেন? একটু ভিতরে আসো। না আন্টি, ভেতরে যাব না। রিজনকে দরকার ছিল, এই জন্যই আসা। কেন বাবা, ও আবার কি করেছে? ওকে এত বোঝাই, বুঝতেই চায় না। কোনো ভুল করলে আমার কাছে বলো বাবা, ওকে কিছু করো না। না না, ও কিছুই করেনি। আসলে সামনে নির্বাচন, জানেন তো সবই। এই জন্যই ভাবলাম দেখা করে আসি। রিপা যেন জান ফিরে পায়। রাফিয়া এখনও আহিলের দিকে তাকিয়ে আছে। নির্বাচন আবার রিজনকে খুঁজছে। খালামণি বা কেন ভয় পাচ্ছে? কেনই মস্তানটাকে? কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা, একটু শরবত খেয়ে যাও তাহলে, আমি শরবত করে নিয়ে আসি। আহিল রাফিয়াকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সামনে তুড়ি বাজায়। রাফিয়া এইবার হুঁশে আসে। মেজাজ খারাপ হচ্ছে, তাই ভেতরে চলে যেতে চায়, কিন্তু আহিল রাফিয়ার হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ ধানি লঙ্কা? সবসময় এইভাবে আমাকে চোখ দিয়ে ভস্ম করে দাও কেন? এইটা কিন্তু ঠিক না। আমি জানি আমি সুন্দর, তাই বলে দেখলেই নজর দিবে? আপনি সুন্দর। আচ্ছা রিপা, আমি কি দেখতে সুন্দর না? রিপা চমকে যায়। কি উত্তর দিবে? এই লোকটা আসলেই অনেক সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন যদি বলে যে আহিল সুন্দর, তাহলে রাফিয়া ওর ঘাড় মুটকে দিবে। আর যদি না বলে, তাহলে আহিল ছাড়বে না। জি ভাইয়া, আপনি অনেক সুন্দর। দেখলে, আসলে কি আর বলবো, তোমার হয়তো চোখে সমস্যা আছে, ডাক্তার দেখিয়ে নিও। আর এইভাবে বারান্দায় বসে থাকতে যেন আর না দেখি। কথাটা বলে সিঁড়ি দিয়ে নেমে চলে যায় আহিল। রাফিয়া জোরে দরজাটা বন্ধ করে দেয়। রিপার দিকে রাগী চোখে তাকায়। এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি ইচ্ছে করে বলেছি? তুই কোনো কথা বলবি না আমার সাথে। তোরা কেন এত ভয় পাস বলতো? কি করবে ওই লোকটা? খালামণিও ভয় পাচ্ছে। রিজন ভাইয়ার সাথে ওনার কি সম্পর্ক? ওনাকে অকারণে ভয় পায় না। আমি তো বলেছি, তুই আহিল ভাইকে যেমন ভাবিস উনি তেমন না। মা ভয় পেয়েছে রিজন ভাইয়ের জন্য। রিজন ভাইয়া আহিল ভাইয়ের শত্রু। এর আগে অনেকবার আহিল ভাইয়ের ক্ষতি করেছে। মা অনেক বুঝিয়েছে, যাদের সাথে মিশে এইসব করেছে রিজন ভাইয়া, তারা সময় মতো ভাইয়ারই ক্ষতি করে দিবে। এটা কিছুতেই ভাইয়া বুঝতে চায় না। আবার হয়তো কিছুই করেছে, তাই খুঁজতে এসেছে। কথাগুলো শুনে রাফিয়া চুপ হয়ে যায়। রিজনকে দেখেই ওর সন্দেহ হয়েছিল, কিন্তু খারাপ তো আহিলও। সে যদি ভালো হতো, তাহলে কি মারপিট করে বেড়াতো নাকি? কি ভাবছিস? না কিছু না। আচ্ছা, নির্বাচনের কথা কি বললো রে? আহিল ভাইয়ের বাবা বর্তমানে এমপি। ওনার বয়স হয়েছে এবার নির্বাচনে, তাই আহিল ভাই নির্বাচনে অংশ নিচ্ছে। আর রিজন ভাইয়া কেন ওনার ক্ষতি করতে চায়? কি লাভ এতে? টাকা। মন খারাপ করে বলে রিপা। রাফিয়া চুপ হয়ে যায় শুনে। টাকার লোভ মানুষকে সব কিছু করতে বাধ্য করে। রিপার মা শরবত নিয়ে এসে দেখে আহিল নেই। এই শরবত রিপার হাতে দিয়ে আবার নিজের কাজে চলে যায়। রাফিয়া আর রিয়া নিজেদের ঘরে চলে যায়। একটা খোলা রাস্তায় দাঁড়িয়ে আছে আহিল। ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে রিজন। ওকে ধরে রেখেছে 3 জন ছেলে। রিজন মুখে জঘন্য কিছু গালি দিয়ে যাচ্ছে। আহিল শুনছে, কিছু বলছে না। রিজন তবুও চুপ হয় না। আহিল আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। রিজনকে দাঁড় করিয়ে ওর কলার চেপে ধরে। তোকে আমি অনেক সুযোগ দিয়েছি, অনেক। কেন জানিস? মায়ের আর বোনের কথা ভেবে। কি করিসনি তুই? সব ছেড়ে আমার পিছনে লেগে আছিস। কি লাভ তোর এতে? তোর মা বোনের কথাও তো ভাবতে পারিস। নেশা করে ঘুরে বেড়াস। আর কি চাস? আমার ক্ষতি? আমি হেরে যাই এইটাই দেখতে চাস? কিন্তু তোর এই স্বপ্ন কি কখনো পূরণ হবে বলে তোর মনে হয়? স্বপ্ন পূরণ আমি করেই ছাড়বো। তোরা ভালো হতে হবে না। তোর জন্য আমি এই অবস্থা। তোর জন্য আমার এই অবস্থা। কি আছে তোর? কি কি ক্ষমতা তোর, যার জন্যে মানুষ তোর নাম করে বেড়ায়? সহ্য হয় না আমার তোর ক্ষতি।
আমি একদিন করেই ছাড়বো। আহিলের চোখের দিকে তাকিয়ে বলে রিজন। আহিল মুচকি হেসে রিজনের গলা চেপে ধরে। আগে ভালোভাবে বেঁচে থাক, তারপর না হয় আমার ক্ষতি করবি। যা, তোকে আমি আবার সুযোগ দিলাম, এইবারই শেষ। আমাকে তো চিনিস, তোকে মেরে গুম করে ফেলতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আহিল আরও শক্ত করে রিজনের গাল চেপে ধরে। যন্ত্রণায় রিজন আর্তনাদ করে ওঠে। আহিল ছেড়ে দেয় হাতটা, ছেড়ে ছেলেগুলোকে রিজন ওর বাড়ির সামনে পৌঁছে দিতে বলে। বাইক নিয়ে চলে যায়। সামনে নির্বাচন, এখন এইসব ঝামেলা আহিল করতে চায় না। তার উপর আবার মন দিয়েছে এই ধানি লঙ্কাকে, কাটার মতো গলায় বিঁধে আছে। আহিল আর কিছু কাজ শেষ করে বাড়ি ফেরে। হাবিব আহমেদ এখনও জেগে আছে। ছেলের চিন্তায় তার ঘুম হচ্ছে না, সাথে রেবেকা বেগমও। আহিলকে বাড়িতে ঢুকতে দেখে হাবিব আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। একটাই ছেলে তার, সে চায় না ওর কোনো ক্ষতি হোক। নিজে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, আবার ছেলেও রাজনীতির প্রতি টান দেখে কিছু বলতেও পারেন না। আহিল বাড়িতে ঢুকে দুজনকে বসে থাকতে দেখে হেসে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। এখনো ঘুমাওনি বাবা? তোর চিন্তা শেষ হয়ে যাচ্ছে, ঘুমাবে কি? কত করে বললাম ঘুমোতে যেতে, শুনলো না। বলে রেবেকা বেগম। কি নিয়ে এত চিন্তা বাবা? আমি ঠিক আছি তো। হাবিব আহমেদ ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি আমার অহংকার আহিল, আমি দায়িত্ব ছাড়ছি, তুমি সেই দায়িত্ব ধরবে আর নিজের দায়িত্বও পালন করবে। আহিল মুচকি এসে বাবাকে জড়িয়ে ধরে। টুকটাক কথা শেষ করে নিজের ঘরে চলে যায়। সারাদিন বাড়িতে ফেরা হয় না। রেবেকা বেগম খাবার নিয়ে ছেলের ঘরে যায়। আহিল বিছানায় শুয়ে আছে, চোখ দুটো উপরে ফ্যানের দিকে। রেবেকা বেগম আহিলের পাশে গিয়ে বসে চুলে হাত বুলিয়ে দেয়। হুট করে রেবেকা বেগম বলে, মেয়েটাকে কবে দেখাবি আমাদের? জানি না মা, ও বড্ড জেদি একটা মেয়ে, ছোট। আমার এই অনুভূতিও কখনো বুঝতে পারবে কিনা তাই জানি না। তার মধ্যে আবার রিজনের কাজিন হয়, তুলে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নেই তো মা। তাহলে তুলেই নিয়ে। আমার ছেলে কি কাউকে ভয় পায় নাকি? তবে তুলে আবার আগে ওকে তোর ভালোবাসার কথা অবশ্যই জানাবি। আহিল জোরে হেসে দেয়। যেই মেয়ে আহিলকে সহ্যই করতে পারে না, তাকে নাকি ভালোবাসার কথা জানাবে। হাসছিস কেন? এমনি, অনেক রাত হয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। রেবেকা বেগম চলে যায়। আহিল আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে, কত মেয়ে ওর জন্য পাগল হয়েছে, তাদের কাউকে আহিলের মনে ধরেনি। আর যে কিনা দেখতেই পারছে না, তার উপর মন চলে যাচ্ছে। এ কেমন বিচার খোদা! কিভাবে বুঝাবে সে তার অনুভূতি? প্রেমিক সে হতে পারবে না। প্রেমিক হতে গেলে অনেক কিছু করতে হয়, যা আহিলের দ্বারা সম্ভব নয়। তবে বর হতে পারবে। দিনে না হোক রাতে তো বউকে সময় দিতে পারবে, বুকে জড়িয়ে রাখতে পারবে। সময় পেরিয়ে আরও 2 দিন। আজ রাফিয়াদের ভার্সিটির নবীনবরণ। রিপা আর রাফিয়া তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাফিয়ার আজ কেন যেন খুব ভালো লাগছে। আজ একটু সাজগোজও করেছে। একটা সাদা রঙের 3 পিস পরেছে, সাথে ঠোঁটে লাল লিপস্টিক আর চোখে কাজল, কপালে ছোট্ট একটা কালো টিপ। ব্যাস, এতেই রাফিয়াকে দেখতে বেশ সুন্দর লাগছে। রিপাও একটু সাজগোজ করেছে। ভার্সিটির সামনে এসে রিক্সা থেকে নেমে গেটের সামনে দাঁড়ায় ওরা। পুরো গেট ফুল দিয়ে সাজানো হয়েছে। দুজনে একসাথেই ঢোকে গেট দিয়ে। ভেতরে ঢুকতেই রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। বিশাল আয়োজন করা হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো কনসার্ট হবে। রাফিয়ার মনটা খুশিতে নাচতে থাকে। রিপা আর রাফিয়া গিয়ে চেয়ারে বসে। একটু পরেই অনুষ্ঠান শুরু করা হবে। এই রিপা, এইটা ভার্সিটির নবীনবরণ নাকি কারো বিয়ে রে? হ্যাঁ, তোর বিয়ে। আজকে তোকে বিয়ে দিয়ে দিব। মজা করিস না, এত বড় আয়োজন হয় নবীনবরণে? ধীরে ধীরে দেখতে থাক, আরও কত কিছু হবে। রাফিয়া শুধু এই দিক ওই দিক দেখছে। ভার্সিটি ভর্তি ছেলেমেয়ে। মঞ্চে স্যাররা লাগাতার ভাষণ দিয়ে যাচ্ছে। এর মাঝে আরও একজনের সাথে রাফিয়া রিপার পরিচয় হয়। মেয়েটার নাম মারিয়া। 3 জনে মিলে বসে গল্প জমিয়ে ফেলে। কথা বলার সময় রাফিয়া লক্ষ্য করে কেউ ওর দিকে তাকিয়ে আছে। রাফিয়া একটু নড়ে চড়ে বসে, ওড়না ঠিক করে নেয়। এত এত মানুষের মধ্যে কার চোখ এসে পড়েছে কে জানে। স্যাররা একের পর এক ভাষণ দিয়ে যাচ্ছে। এর মধ্যে আগমন ঘটে প্রধান অতিথি হাবিব আহমেদের।
রাফিয়া তাকায় সেই দিকে, লক্ষ্য করে হাবিব আহমেদের পেছনে থাকা আহিলকে। আজও সাদা পাঞ্জাবি পরেছে, আর পেছনে সেই ছেলেগুলো তো থাকবেই, তবে আজ কেমন যেন একটু ভদ্র ভদ্র ভাব নিয়ে আসে। ওই লোকটাকে ভার্সিটির সব কাজে কেন ডাকা হয় রে? দেখ আজকে কেমন ভদ্র সেজে আছে। চুপ থাক তুই। ওনাকে ডাকবে তো কাকে ডাকবে? ভার্সিটি যাদের তাদেরই তো ডাকবে গাধি। রাফি একটা মুখ ভেঙচি দিয়ে চুপ করে বসে থাকে। স্টেজের কোনায় বসে আছে আহিল। রাফিয়ার জন্যই এসেছে আজও, তাছাড়া কখনোই এই ভেজালে সে আসতো না। দূর থেকে বসে বসে রাফিয়াকে দেখছে আহিল। এই মেয়েটাকে দেখলেই কেন যেন ওর বুকের মধ্যে শান্তি লাগে। মেয়েটা যখন রেগে যায় দেখতে আরও বেশি সুন্দরী মনে হয়, তাই ইচ্ছে করে আহিল ওকে রাগাতে চায়। এখনও খুব ইচ্ছে করছে রাফিয়াকে গিয়ে এখন রাগিয়ে দিতে, কিন্তু এত এত মানুষের মধ্যে তা সম্ভব না। একটু পরেই স্যাররা চলে যায়, শুরু হয় নাচ গান। মেয়েরা দলে দলে নাচছে, ছেলেরা গান গাইছে, রাফিয়া ওরাও আসে। এর মধ্যে হঠাৎ একজন ছেলে এসে রাফিয়াকে ডাক দেয়। রাফিয়া ডাক শুনে আসে, পাশে তাকায়, একটা ছেলে ওকে ডাকছে। রাফিয়া আস্তে করে ভিড় থেকে বেরিয়ে ছেলেটার কাছে যায়। আমাকে ডাকছেন? বলে চিঠিটা রাফিয়ার হাতে দিয়ে ছেলেটা চলে যায়। রাফিয়া ব্যাককলের মতো ছেলেটা যাওয়ার দিকে তাকিয়ে থাকে, চিঠিটার দিকে তাকায়, একটু দূরে এসে দাঁড়ায়। চিঠিটা খুলতে যাবে তার আগেই কেউ একজন সেটা থাবা দিয়ে ওর হাত থেকে নিয়ে যায়। রাফিয়া অবাক হয়ে যায়, তাকিয়ে দেখে আহিল, ওর হাতেই আছে চিঠিটা। রাফিয়ার প্রচণ্ড রাগ হয়। আপনি আপনি আমার হাত থেকে ওইটা নিলেন কেন? এটা কেমন অসভ্যতা! দিন ওইটা আমাকে। আহিল রাফিয়ার দিকে রাগি চোখে তাকায়। রাফিয়ার হাত ধরে টেনে নিয়ে যায় ভার্সিটির দোতলায়। রাফিয়া অনেক চেষ্টা করেও আহিলের হাত থেকে ছাড়া পায় না। নিচে অনুষ্ঠান থেকে এই দিকে পুরো ফাঁকা। আহিল রাফিয়ার একটা বদ্ধ রুমে এলে দরজা বন্ধ করে দেয়। রাফিয়াকে দরজার সাথে চেপে ধরে। রাফিয়া ভয়ে কিছু বলতেও পারছে না। এই প্রথম আহিলকে দেখে ভয় হচ্ছে রাফিয়ার। চিঠি নেওয়া হচ্ছে? বাহ, প্রেমপত্র। খুব শখ প্রেম করার ধানি লঙ্কা, তাহলে আমার সাথে করো। কথাটা বলে আর জোরে চেপে ধরে রাফিয়াকে। রাফিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আহিল কথাগুলো বলে রাফিয়ার চোখের দিকে তাকায়। কাজল দেওয়া চোখে পানি এসে জমেছে। আহিলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। কেন যেন মনে হচ্ছে এই চোখ ওকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আহিলের মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাফিয়ার এমন চুপ করে থাকা আহিলের মনের যন্ত্রণা আরও বাড়িয়ে দিচ্ছে। রাফিয়ার চোখের দিকে আর তাকিয়ে থাকতে পারে না, চোখ নামিয়ে নেয়, সরে দাঁড়ায়। কাজল চোখের মেয়ে, আমি এমনিতেই তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আরও শেষ করে দিও না। এই চিঠি নেওয়ার শাস্তি তোমার পাওনা রইল। কথাটা বলে রাফিয়ার দিকে আবার এগিয়ে যায়, ওর চুলগুলো ঠিক করে দেয়, তারপর মুচকি এসে বেরিয়ে যায়। রাফিয়া চুপ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মানুষটা কি পাগল নাকি অন্য কিছু? রাফিয়ার মাথায় ঢুকছে না, কী সব বলে গেল। রাফিয়া নিজেকে ঠিক করে নিচে নেমে আসে। ভেতরে ভেতরে খুব ভয় পেয়েছে আজও। আহিল দাঁড়িয়ে আছে একটা অফিসের সামনে। পুরো জায়গাটা মানুষ দিয়ে ভরা। দুটো দলে বিভক্ত, কেউ আহিলের পক্ষে তো কেউ সাবেক এমপির ছেলে রুদ্রের পক্ষে। রুদ্র চৌধুরী সাবেক এমপি রাহিম চৌধুরীর ছেলে। রাহিম চৌধুরী অনেক বছর ধরে ক্ষমতায় ছিলেন, তাকে হারানোর মতো কেউ ছিল না। তবে হুট করেই হাবিব আহমেদ সেই ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজের নামে করে নেয়। তা বেশ আগের কথা। এরপরে আর রাহিম চৌধুরী ক্ষমতায় আসতে পারেননি। অনেক ঝামেলাও করেছেন তিনি, কিন্তু পেরে ওঠেননি। কিন্তু এইবার যে তার ছেলেকে নিয়ে এসে মনোনয়ন নেবেন তা কেউ আশা করেনি, আহিলও না। আহিল এইখানে এসেই জানতে পেরেছে অফিসের ভেতরে আছেন হাবিব আহমেদ আর রাহিম চৌধুরী। কিছু সময়ের অপেক্ষা, তারপরে কাঙ্ক্ষিত মার্কা কে পাবে জানা যাবে। আহিল ওইসব নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না, চুপ করে নিজের ছেলেদের নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য এক পাশে রুদ্র দাঁড়িয়ে আছে। সিয়াম বলে, এই বেটা কই থেকে আইলো? আমিও তো জানতামই না। রহিম চৌধুরী পোলাও আছে একটা। ওই রহিম কোনোদিনও ও শত্রুতা ছাড়বো না। চাচা এইবার তোরে দাঁড় করাইছে, উনি ওনার পোলারে নিয়ে আইছে। ওদের কথা চুপ করে শোনে আহিল, কোনো উত্তর দেয় না। দূর থেকে রুদ্রকে পর্যবেক্ষণ করছে। কম্পিটিশন ছাড়া কি নির্বাচনে মজা আছে নাকি? এইবার হবে আসল নির্বাচন। ওর ডিটেলস বের করো শাওন। আহিলের সাথে পাঙ্গা, সাহস তো আছে। ভাই সব হইয়া যাইবে, তুমি কিছুই চিন্তা করবেন না। ওদের কথার মধ্যেই দেখে রুদ্র ওদের দিকে এগিয়ে আসছে। শাওন ওরা নড়ে চড়ে দাঁড়ায়। আহিল ইশারায় ওদের শান্ত হতে বলে।
রুদ্র এসে আহিলের মুখোমুখি দাঁড়ায়, দুই পকেটে হাত দিয়ে। আহিলও পাঞ্জাবি ঠিক করে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে তুই এই আহিল? বাবা বলেছিলেন তোর নাকি অনেক দাপট এই এরিয়াতে। এই কয়টা ছেলে পেলে নিয়েই এত দাপট। এতদিন তো একা রাজত্ব করে গেছিস, পারলে এইবার করে দেখা। আহিলের কাঁধে হাত রেখে বলে রুদ্র। আহিল শান্ত মস্তিষ্কের মানুষ, তবে সেইটা কেউ রাগিয়ে দেওয়ার আগ পর্যন্তই। আহিল মুচকি এসে রুদ্রের হাতটা চেপে ধরে ঘাট থেকে নামায়, তারপর ঝাড়ি দিয়ে হাতটা ছেড়ে দেয়। এর মধ্যেই সিয়াম দৌড়ে আসে। ভাই আমরা আমাগো মার্কা পাইয়া গেছি। কথাটা শুনে আহিল তাকায় রুদ্রের দিকে। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে সিয়ামের দিকে। আহিল রুদ্রের কাঁধে হাত রাখে। রুদ্র ফিরে তাকায় আহিলের দিকে। ওর মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কি, আমার কি দাপট আর আমার কত ছেলে পেলে, এইটা তুই আস্তে আস্তেই টের পাবি। আর পারলে রাজত্ব নিয়ে দেখা। কথাটা বলে চলে আসে আহিল। রুদ্র ঠায় দাঁড়িয়ে আছে। আহিলকে সহজভাবে নেওয়া যাবে না। রুদ্র এগিয়ে যায় রাহিম চৌধুরীর দিকে। তিনি আস্তে আস্তে হেঁটে এসে ছেলের পাশে দাঁড়ায়। হাইলের সাথে ঝামেলায় যাবে না, আগেই বলেছি। ওকে দেখে যতটা সহজ সরল মনে হয় ও ততটাই জটিল। বুদ্ধি আর নিজের শক্তি দিয়ে চলে, তাহলেই শত্রুকে হারাতে পারবে। রুদ্র দাঁড়িয়ে থাকে। ভীষণ বিচক্ষণ ছেলে রুদ্র। হার মানা পছন্দ না ওর, কখনোই কোথাও হেরে যায়নি, এইবারও হারবে না। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে লড়ার। রুদ্র লোকজন নিয়ে বেরিয়ে যায়। আহিলও চলে এসেছে। হাবিব আহমেদ ছেলের উপর বিশ্বাস আছে। সন্ধ্যায় রাফিয়া বারান্দায় চা নিয়ে বসে আছে দোলনায়, হাতে একটা গল্পের বই, হুমায়ুন আহমেদের। হঠাৎই ওর কানে আসে জোরে জোরে চিৎকারের আওয়াজ। রাফিয়া উঠে দাঁড়ায়, বারান্দার গ্রিল ধরে দাঁড়ায়। শব্দ শুনে রিপাও এসে দাঁড়ায় রাফিয়ার পাশে। কিছু বাচ্চা ছেলেরা মিছিল করছে। সিরাই সিরাই রক্ত আমরা আহিল ভাইয়ের ভক্ত। এক বড় না দুই বড়, আহিল ভাইয়ের মন বড়। আহিল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এমন কথা শুনে রাফিয়া হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রিপাও হাসছে। রাফিয়া কিছুতেই হাসি থামাতে পারছে না। আর কত হাসবে? হাসি জমিয়ে রাখ, সব হাসি তো শেষ হয়ে যাবে। পেছন থেকে বলে রিপার মা। সাথে সাথে রাফিয়া আর রিপার হাসি বন্ধ করে চুপ করে দোলনায় বসে পড়ে। রিপার মা যেতেই আবার দুজনেই একসাথে হেসে ওঠে। ওরা এইসব বলে মিছিল করছে কেন? আজকে নির্বাচনের মনোনয়ন দিয়েছে, মানে মার্কা। আমাদের এখানে প্রতি বছর দুটো মার্কা নিয়ে দুই পক্ষ ভোটে দাঁড়ায়। আহিল ভাই তো এবার ভোটে দাঁড়িয়েছে। এই কয়দিন এমন কত মিছিল মিটিং দেখবি, ঠিক নেই। ওই বজ্জাত লোকটাকে ভোট দেবে কে? সবাই দেখিস আহিল ভাই পাশ করবে। ছাই করবে। ওনার বিপক্ষ দলে কে দাঁড়িয়েছে? রিজন ভাইয়ের বন্ধু রুদ্র, উনি দাঁড়িয়েছে। তাহলে আমি ওনার পক্ষে। রিপা রাফিয়ার পিঠে একটা খুশি মেরে দেয়। ভালো জিনিস চিনতে শিখ গাধি। তোর ওই আহিল ভাই ভালো না। অনেক ভালো, একদিন ঠিকই বুঝবি। আমি কেন বুঝবো? মানুষ যাকে সব থেকে বেশি অপছন্দ করে তার সাথেই জড়ি বেঁধে দেয়। তোকেও দেবে দেখিস। কথাটা বলে রিপা চলে যায়। রাফিয়া ভাবতে থাকে, সত্যি কি এমন কিছু হয়? ওই বজ্জাত লোকের সাথে যদি বাধা পড়ে তাহলে কি হবে রাফিয়ার? সময় পেরিয়ে গেছে আরও 7 দিন। চারিদিকে শুধু নির্বাচনের পোস্টার, মিছিল, মিটিং এইসবই চলছে। তবে এইসবের মধ্যে শান্তিতে আসে রাফিয়া। আহিলের সাথে তার আর দেখা হয়নি, ভার্সিটিতে না, কোথাও না। আহিলকে এখন তেমন একটা দেখা যায় না। রাফিয়ার মনে শান্তি থাকলেও যন্ত্রণায় ভোগে আহিল। কত দিন হলো নিজের পছন্দের মানুষকে দেখে না। মেয়েটাকে রাগিয়ে দিতে পারে না, সময়ই হয়ে ওঠে না। সাথে রুদ্র তো আছেই। রাতে সব কাজ শেষ করে বাড়ি ফেরে আহিল। আজই বোধহয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছেও। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই চোখের সামনে ভেসে ওঠে রাফিয়ার মিষ্টি মুখটা। বুকের ভেতর যন্ত্রণা, উঠে বসে আহিল। ফোন করে একজনকে, কিছু একটা বলে ফোনটা কেটে দেয়। বারান্দায় গিয়ে দাঁড়ায়। ফোনে একটা মেসেজ আসতেই আহিলের মুখে হাসি ফুটে ওঠে। সাথে সাথে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আহিল। 15 মিনিটের মধ্যেই একটা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে গাড়ির উপরে উঠে বসে, তাকিয়ে থাকে সামনে থাকা 3 তলা বাড়ির দিকে। বারান্দায় এখনও বাতি জ্বলছে। পকেট থেকে ফোন বের করে কাঙ্ক্ষিত নাম্বারে কল করে আহিল। 2 বার রিং হতেই কল রিসিভ হয়। হ্যালো, কে বলছেন? হাই কাজল চোখের মেয়ে, তুমি তো ভারী স্বার্থপর দেখছি। আমি একটু ব্যস্ত দেখে তোমায় জ্বালাতে পারছি না, আর এই সুযোগে তুমি তো আমায় ভুলেই গেছো।
কাজল চোখের মেয়ে কথাটা শুনতে রাফিয়ার আর বুঝতে বাকি নেই কে ওকে কল করেছে। একটু শান্তিতে ছিল, আবার কোথা থেকে চলে এলো। রাফিয়ার প্রচুর রাগ লাগছে। এই লোক ওর নাম্বারই বা পেলো কোথায়? আপনি তো দেখছি ভারী অসভ্য। এত রাতে একটা মেয়েকে ফোন করে ডিস্টার্ব করছেন, লজ্জা করে না? একটু লজ্জা করে না? এইবার বেশি কথা না বলে নিচে চলে আসো জলদি। আমার হাতে সময় কম, তোমাকে না জ্বালিয়ে ঘুমও আসছিল না। রাফিয়া অবাক হয়ে যায়। এত রাতে কল করে বলছে নিচে যেতে, কি অধিকার বোধ রে বাবা। রাফিয়া বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় এসে নিচের দিকে উকি দেয়। রাফিয়াকে দেখে আহিল হাত নাড়িয়ে হায় দেয়। রাফিয়ার চোখ বড় বড় হয়ে যায়। এই তো কাজল চোখের মেয়ে, তোমায় দেখে ফেলেছি। আর লুকিয়ে না থেকে একটু নিচে আসো। আপনি এখানে কি করছেন? এই রাতের বেলায় একটা মেয়ে মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, ছি! এই মেয়ে, এত কথা শুনতে চাইনি তো আমি। জলদি নিচে আসবে নাকি আমি উপরে চলে আসব? পারলে আসুন, দেখি কিভাবে আসেন। চ্যালেঞ্জ করো না, আমি কিন্তু চলে আসতে পারবো, কিন্তু সমস্যা তোমারই হবে। এবার ভেবে দেখো কি করবে। আপনি কি চান বলুন তো? নিচে আসলেই বলবো। আসবো না, কি করবেন? ঠিক আছে, আমি আসছি। রাফিয়া তাকিয়ে দেখে আহিল গাড়ির উপর থেকে নেমে পড়েছে। এইবার আর উপায় নেই। এই লোককে রাফিয়া মোটেও বিশ্বাস করে না। হুট করে যদি চলে আসে। আমি আসছি। গুড গার্ল। রাফিয়া এবার পরে বিপদে। বলে তো দিয়েছে আসছি, কিন্তু এবার যাবে কি করে? কেউ যদি দেখে ফেলে? রিপাকে কি ডাকবে? পরে যদি কিছু হয়? বিছানা থেকে ওড়না নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে আস্তে করে দরজা খুলে বের হয় রাফিয়া। মেইন দরজা খুলে আস্তে করে চাপিয়ে দিয়ে ধীরে ধীরে 3 তলা থেকে নামে। বুক কাঁপছে রাফিয়ার। গেটের কাছে এসে গেট খুলে রাস্তায় পা রাখে। বাড়ির দিকে তাকায়। সব জায়গায় অন্ধকার। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ছাড়া আর কোনো আলো নেই কোথাও। রাফিয়া গুটি গুটি পায়ে হেঁটে একটু সামনে যায়। দেখে একটা সাদা রঙের গাড়ি, তার উপরেই বসে আছে আহিল। বিরক্তি থাকলেও রাফিয়া এগিয়ে যায়। রাফিয়াকে দেখে আহিল গাড়ির উপর থেকে নেমে দাঁড়ায়। রাফিয়া আহিলের সামনে এসে দাঁড়ায়। দুইজনই মুখোমুখি দাঁড়িয়ে আছে। আহিল শুধু রাফিয়াকেই দেখে যাচ্ছে। মেয়েটা ঘুমের মধ্যে হয়তো খেয়ালই করেনি প্লাজো আর টি শার্ট পরেই চলে এসেছে। তবে এই রূপে রাফিয়াকে দেখে বুক কাঁপছে আহিলের। আহিলকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাফিয়া কি বলবে বুঝতে পারছে না। এইভাবে তাকিয়ে থাকার জন্য ওকে নামিয়ে আনলো। কি দেখছেন? কি বলবেন বলুন? কত কষ্ট করে বের হয়ে এসেছি জানেন? রাফিয়ার কথায় আহিলের হুঁশ ফেরে নড়ে চড়ে দাঁড়ায়। আহিল রাফিয়ার সামনে আসলেই কেন যেন অন্যরকম হয়ে যায়। আহিল আর একটিও কাছে গিয়ে দাঁড়ায়। রাফিয়া ওকে এগিয়ে আসতে দেখে নিজে একটু পিছিয়ে যায়। আহিল রাফিয়ার হাত ধরে ফেলে। দূরে যাচ্ছ কেন? আমি কিছু বলতে আসিনি, তোমায় দেখতে ইচ্ছে করছিল তাই। আজকে কয়দিন হয় তোমায় দেখিনি, ঠিক মতো চালাতেও পারছি না। হয়তো এই কয়দিন পারবও না, তাই এত রাতে আসা। আর নাম্বার জোগাড় করা আমার কাছে অনেকটা বলতে পারো পান্তা ভাতের মতোই। আহিলের কথা শুনে রাফিয়ার বুঝতে বাকি নেই যে ও এতক্ষণ যা যা প্রশ্ন করেছে তার সবগুলোর উত্তরই একসাথে দিল আহিল। আমাকে কেন দেখতে ইচ্ছে করে আপনার? দুনিয়াতে আর মানুষ নেই? ভালো প্রশ্ন, কিন্তু আমিও ভাবতাম নেই কাকে আমি দেখব, কিন্তু এখন তো না দেখলেই বুকে জ্বালা বাড়ছে। রাফিয়া এবার ভালো করে তাকায় আহিলের দিকে। আহিল একটা হলুদ রঙের টি শার্ট পরে আছে, সাথে একটা ট্রাউজার। চাপ দাড়ির সাথে চুলগুলো এলোমেলো। রাফিয়া যতই রাগ দেখাক, অষ্টাদশী মেয়ের মনে অনুভূতিরা তো ঘুরে বেড়ায়। রাফিয়ার কেন যেন মনে হচ্ছে আহিল সুদর্শন, ভয়ঙ্কর সুদর্শন আহিল। কি, আটকে গেলে কেন? আমি আসছি। কথাটা বলেই পেছনে ঘুরতে চেয়েও পারে না। আহিল টান দিয়ে রাফিয়াকে আরও কাছে নিয়ে আসে। কি করছেন কি আপনি? হাত ছাড়ুন আমার। দেখতে এসেছেন, দেখা শেষ, চলে যান। আমি আপনার বিয়ে করা বউ নই, একেবারে আমাকে ধরার চেষ্টা করবেন না। আহিল হাতের বাঁধনটা একটু হালকা করে, তবে পুরোপুরি ছেড়ে দেয় না। রাফিয়ার কপালের চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। যাও, তোমার কথাই রাখলাম, ধরলাম না, বউ বানিয়ে তবেই ধরবো। বি রেডি। কথাটা বলে রাফিয়াকে ছেড়ে দিয়ে এক হাত দূরে গিয়ে দাঁড়ায়। রাফিয়ার সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। রাফিয়া আর একটুও দাঁড়ায় না, উল্টো ঘুরে দৌড়ে চলে যায়। আহিল দাঁড়িয়ে থাকে। যত দূর রাফিয়াকে দেখা যায় তাকিয়ে থাকে। আহিলও গাড়িতে উঠে বসে। ভাবে চাইলে এখনই এই মেয়েকে বিয়ে করতে পারেও, কিন্তু বুকে এত যন্ত্রণা নিয়েও বসে আছে।
শুধুমাত্র নির্বাচন যাওয়ার অপেক্ষা। এই মেয়ের কোনো ক্ষতি সে হতে দিবে না। গাড়ি ঘুরিয়ে চলে যায় আহিল বাড়িতে। এইবার শান্তির একটা ঘুম হবে। রাফিয়া আবারও সাবধানতার সাথে রুমে চলে আসে। রিপার পাশে গিয়ে শুয়ে পড়ে। বুক এখনও কাঁপছে। মানুষটা ভারী অদ্ভুত, হুট করেই কী করে বসে। রাফিয়ার মনের ভেতর অস্থিরতা শুরু হয়। এই প্রথম কোনো পুরুষের জন্য এমন হচ্ছে। রাফিয়া এই বিষয়টিকে মোটেও পাত্তা দিতে চায় না, চুপ করে ঘুমিয়ে পড়ে। নিজের বারান্দায় চুপ করে এতক্ষণ দাঁড়িয়েছিল রিজন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তখনই চোখে পড়েছিল রাফিয়াকে। দেখে ডাকতে গিয়েও ডাকেনি, কারণ রাস্তায় কেউ একজনকে লক্ষ্য করেছিল। সবটা দেখে রিজন অনেকটা খুশি হয়। মনে মনে বুনতে থাকে হাজারটা বুদ্ধি। পকেট থেকে ফোন করে কাউকে কল দেয়। কথা শেষ করেই নিজের রুমে চলে যায়। বাড়ি ফিরে আহিল একটা লম্বা ঘুম দেয়। নির্বাচনের অনেক কাজ, ঠিকমতো ঘুমানো হয়ে উঠছে না। রাফিয়াকে দেখাটা খুব জরুরি ছিল, দেখে নিয়েছে, এবার শান্তি। সকাল সকাল ঘুম থেকে ওঠে রাফিয়া, ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাস শেষ করে রাফিয়া আর রিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। রাফিয়া প্রচুর কথা বলে আর রিপা তাই চুপ করে শুনে যায়। কাল রাতের কথাও রিপাকে বলে দিয়েছে, যা শুনে রিপা হতভম্ব হয়েছে। আহিল এমন কাজও করতে পারে এইটা রিপার অজানা ছিল, তবে মনে মনে খুব খুশি হয়েছে। রাফিয়ার পাগলামিগুলো সামলাতে একমাত্র আহিলই পারবে। যদিও রাফিয়া এইসব নিয়ে মোটেও ভাবে না, তাও রিপা জানে। ওদের কথার মধ্যেই একটা গাড়ি এসে ওদের সামনে থামে। অনেকটা হুট করে এইভাবে সামনে গাড়ি আসায় ভয় পেয়ে যায় দুজনেই। গাড়ি থেকে দুইজন লোক নেমে আসে। ওরা কিছু বুঝে ওঠার আগেই দুইজন লোক রাফিয়ার হাত টেনে ধরে গাড়িতে তুলতে চায়। রিপা একটা লোককে চেপে ধরে। রাফিয়া চিৎকার করতে শুরু করে। রাস্তায় তেমন মানুষ না থাকায় কোনো লাভ হয় না এতে। রিপা যে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে রাফিয়াকে গাড়িতে তুলে নিমিষে চলে যায়। রিপার এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হচ্ছে। কি করবে এখন সে? রিপা উঠে দৌড়াতে শুরু করে। বাড়ি এসে সোজা মায়ের কাছে যায় রিপা। মা, এরকম করছিস কেন? ভাইয়া রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে আমার সামনে দিয়ে। কাঁদতে কাঁদতে বলে রিপা। কথাটা শুনে রিপার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কে তুলে নিয়ে যাবে? আর কেউ যদি তুলে নিয়ে গিয়ে থাকে, কি করবে এবার? কি জবাব দেবে রাফিয়ার বাবা মায়ের কাছে? কি বলছিস তুই? কারা তুলে নিয়ে গেছে? কি হয়েছে আমায় আগে খুলে বল। রিপা কাঁদতে কাঁদতে সবটা খুলে বলে। সব শুনে রিপার মা বুঝতে পারে না এখন তার কি করা উচিত। তার ছেলেকে দিয়ে যে কিছু হবে না এইটা তার জানা। অনেক ভেবে তিনি রিপাকে আহিলকে কল দিতে বলে। রিপা তাই করে। আহিল বসে আছে মিটিংয়ে। ফোন পাঞ্জাবির পকেটেই ছিল। হুট করে ফোন ভাইব্রেট ওঠে। আহিল বেশ বিরক্ত হয়, তারপরও নিজের মিটিং চালিয়ে যেতে থাকে। বারবার ফোন আসায় আহিল মিটিং শেষ না করেই একটি বাইরে আসে। অপরিচিত নাম্বার দেখে বেশ অবাক হয়। ফোনটা রিসিভ করে আহিল। হ্যালো, কে বলছেন? রিপা, ভাইয়া রাফিয়াকে কারা যেন তুলে নিয়ে গেছে আমার সামনে দিয়ে। কথাটা নিয়ে কোথায় নিয়ে গেছে কিছু বুঝতে পারছি না। কথাটা শুনে আহিলের বুকটা কেঁপে ওঠে। মনে হচ্ছে কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। পুরো পৃথিবী মনে হচ্ছে সমান তালে ঘুরে চলেছে। কারা ছিল কিছু জানো? না ভাইয়া, তবে অনেকগুলো লোক ছিল গাড়িতে। দুজন লোক মুখ ঢাকা ছিল। ওরা এসে ওকে টেনে হিসেবে গাড়িতে তুলেছে। আহিল কথাটা শুনে চোখ মুখ খিচে ধরে। এই মুহূর্তে কোনোভাবেই সে ঝামেলায় জড়াতে চায়নি, তবে এইবার আর সম্ভব হচ্ছে না। আহিল কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছে কি হতে চলেছে। কেঁদো না, আমি দেখছি, আমি ওকে নিয়ে আসবো। রাখছি। ফোনটা কেটে দিয়ে আহিল শাওনকে কল করে। ওরা বাইরেই দাঁড়িয়েছিল। আহিল এসে এই গাড়িতে উঠে বসে, সাথে শাওন, সিয়ামু, বাকি কয়েকজন। ওরা বুঝতে পারছে না কি হয়েছে, কিন্তু আহিলের এমন ভয়ঙ্কর মুখ দেখে কিছু বলার সাহসও পাচ্ছে না। কি হয়েছে তোর? মিটিং শেষ করে না আইসা পড়লি কেন? কই যাবি? আহিল কোনো উত্তর দেয় না। গাড়ি চালিয়ে সোজা এসে দাঁড়ায় রিজনদের আড্ডা দেওয়ার জায়গায়। ওইখানে রিজনরা বসেছিল। আহিলকে দেখে সবাই বেশ অবাক হলেও অবাক হয় না রিজন। সে জানতো আহিল তার কাছে আসবে। আসার ব্যবস্থা তো সে নিজেই করেছে। আহিল গাড়ি থেকে নেমে সোজা রিজনের সামনে গিয়ে দাঁড়ায়। রিজনের কলার চেপে ধরে টেনে উঠায়। তুই করেছিস না এসব? তুই ইচ্ছে করে করেছিস। তোর শত্রুতা আমার সাথে, ওই মেয়েটার সাথে না। শকুনের চোখ, আমি জানতাম তুই দেখে নিবি। তোর দেখারই উচিত ছিল, কিন্তু এইভাবে ছোট লোকের মতো কাজ করবি এইটা ভাবিনি। তোর সমস্যা তো আমি,
আমার সাথে লড়ে দেখা। রাফিয়ার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তোকে আমি জ্যান্ত কবর দিয়ে দিব। আহিল ভয়ঙ্কর রেগে আছে, তাওকে দেখেই বোঝা যাচ্ছে এই মুহূর্তে কেউই আগাচ্ছে না। বাঘ আর সিংহের লড়াইয়ে কারো যাওয়া উচিত না। সবাই চুপ। এর মধ্যে জোরে হেসে ওঠে রিজন। আজকে আমার খুব শান্তি হচ্ছে, বিশেষ কর খুব শান্তি হচ্ছে। রাফিয়াকে আমি কিছু করব না, আর করবই বা কী করে? রাফিয়া তো আমার কাছে নাই, আমার শুধু তোকে আচার দেওয়া ছিল। এই যে যন্ত্রণা বুকগুলো, এটাই দেখাচ্ছিল। আহিলের প্রচুর রাগ হয়। ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাফিয়ার কোনো ক্ষতি করে দিবে না তো? কোথায় রেখেছিস ওকে? বলবো না, তোর না অনেক ক্ষমতা, পারলে খুঁজে বের কর। আবার বলছি, কোথায় রেখেছিস? কার কাছে রেখেছিস? তুই আমার কোথায় হাত দিয়েছিস তোর নিজেরও জানা নেই? আহিল বুঝতে পারছে রিজন ইচ্ছে করে এইসব করছে। এখন যাই বলুক না কেন রিজন কিছুতেই কিছু বলবে না। যা করতে হবে আহিলকেই করতে হবে, কিন্তু কিভাবে করবে? কোথায় রেখেছে ওরা রাফিয়াকে? যদি রাফিয়ার কিছু হয়ে যায় কাউকে ছাড়বে না আহিল, কাউকে না। দুপুর গড়িয়ে এখন প্রায় বিকেল। আহিল গাড়ির ভেতর বসে আছে চুপ করে, মাথায় কিছুই ঢুকছে না তার। রিজনকে কিছুই বলবে না, আর এই মুহূর্তে রিজনের সাথে ঝামেলায় আহিল যেতে চায় না। আশেপাশের সব জায়গায় খোঁজ লাগানো হয়েছে গোপনে। শাওন চুপ করে আহিলের পাশে বসে আছে। আহিলের এই অস্থিরতা শাওন আগে কখনো দেখেনি। আহিল মাথায় হাত রেখে কিছু একটা ভেবে যাচ্ছে। হুট করে আহিলের ফোনটা বেজে ওঠে। কোনো খবর এসেছে ভেবে আহিল সাথে সাথেই ফোনটা ধরে, কিন্তু আহিলকে অবাক করে দিয়ে ওর পাশ থেকে শুধু হাসির শব্দ আসে। কি মিস্টার আদিয়ান আহমেদ আহিল, খুঁজে পেলি না তোর প্রিয়তমাকে? এই তোর ক্ষমতা, এই ক্ষমতা জোর দেখে বেড়াস বুঝি? তোর নিজের মানুষকেই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা নেই, জনগণের নিরাপত্তা কি করে দিবি রে? আহিলের এইসব শুনে প্রচুর রাগ হয়, কিন্তু এই মুহূর্তে সে অসহায়। অন্তত রাফিয়ার নিরাপত্তার জন্য হলেও আহিল নিজেকে শান্ত করে। রাফিয়া কোথায়? কোথায় রেখেছিস ওকে? দেখ রুদ্র, তোর সাথে আমার ঝামেলা, এর মধ্যে ওই মেয়েটাকে টানবি না, ভালো হবে না। আহা, বুকে খুব ব্যথা তাই না রে? কষ্ট হয় খুব। আমি তো জানতাম তুই জনগণ নিয়ে থাকিস, তোর যে এত সুন্দর একটা পাখির ছানা ও আছে এটা কিন্তু ভাবিনি। ভাগ্যিস রিজন ছিল। চল, এত কথা না বলি, দিলে চলে আয়, তাহলেই হলো। তুই তোর পাখির ছানা নিয়ে চলে যাস, যদি ও দিতে বুকে লাগবে। কি চাই? নির্বাচন থেকে সরে যাবি, মনোনয়ন তুলে নিবি, শুধু এইটুকুই। ঠিক আছে, তাই হবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। কথাটা বলে আহিল নিজেই ফোনটা কেটে দেয়। এতে রুদ্র অবাক না হলে রিজন বেশ অবাক হয়। এত সহজে সব কিছু মেনে নেওয়ার পাত্র আহিল নয়। কিছু একটা হতে চলেছে। আহিল সাথে সাথে গাড়ি স্টার্ট করে, জোরে গাড়ি চালাতে থাকে। শাওন শুধু চুপ করে দেখে যাচ্ছে। আধ ঘন্টার রাস্তা আহিল 15 মিনিটের মধ্যে চলে আসে। একটা বড় গোডাউনের সামনে এসে গাড়ি থামায় আহিল। এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আহিল আর শাওন ছাড়া এই পুরো জায়গাটাই ফাঁকা। অন্ধকার একটা রুমের ভেতর পাটির উপর হাত মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে রাফিয়া। প্রচুর কষ্ট হচ্ছে ওর। সেই দুপুর থেকে এইভাবেই পড়ে আছে এখানে। তৃষ্ণায় গলা শুকিয়ে আছে। কেউ একবারের জন্য আসেনি। রাফিয়ার ইচ্ছে করছে জোরে জোরে চিৎকার করতে। বুকটা ফেটে যাচ্ছে। কি হচ্ছে ওর সাথে এইসব? ওর তো কোনো শত্রু নেই, কারা তুলে আনবে? তুলে এনে লাভই বা কি? ওকে কি তাহলে মেরে ফেলবে? গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছে শাওন আর আহিল। গোডাউনের বাইরে থেকে বন্ধ দেখাচ্ছে, তবে ভেতরে যে মানুষ আছে এটা আহিল নিশ্চিত। আহিল এগিয়ে গিয়ে শাটার টেনে তোলে। ভেতরে পুরো অন্ধকার। আহিল নিজের পকেটে থাকা গনটা বের করে, শাওনও তাই করে। আস্তে আস্তে করে ভেতরে ঢোকে ওরা। এত পরিমাণ অন্ধকার যে কিছুই ভালো মতো দেখতে পারছে না। আহিল একটু এদিক ওদিক লক্ষ্য করে, না, এখানে কেউ নেই। আহিল সোজা হয়ে দাঁড়ায়। ভালো করে লক্ষ্য করতে ওর চোখে পড়ে ছোট্ট একটা রুম, বাইরে থেকে তালাবদ্ধ। আহিলের বুকটা কেঁপে ওঠে। এই রুমের ভেতরে যদি সত্যি রাফিয়া থাকে তাহলে একটাও ছাড়বে না আহিল। আহিল দ্রুত পায়ে রুমটার সামনে এসে দাঁড়ায়। ফোনের ফ্ল্যাশ অন করে ভারী কিছু একটা তালা খুলে ভেতরে ঢোকে।
আহিল দেখে রাফিয়া একটা পার্টির উপর। দ্রুত আহিল রাফিয়ার কাছে যায়। রাফিয়ার জ্ঞান নেই। আহিল রাফিয়াকে কোলে তুলে নেয়। শাওন ফ্ল্যাশ লাইট ধরে ওরা বেরিয়ে আসে। গাড়ির পেছন সিটে রাফিয়াকে শুয়ে দিয়ে সামনে বসে আহিল। শাওন শুধু দেখে যাচ্ছে। গাড়িতে বসেই আহিল দ্রুত চলে আসে। একটা হসপিটালের সামনে এসে আহিল আবার রাফিয়াকে কোলে তুলে নিয়ে ভেতরে যায়। সব কিছু ঠিক করে দিয়ে আহিল বাহিরে বেরিয়ে আসে। ততক্ষণে সিয়াম রিপাকে নিয়ে চলে আসে রাফিয়ার কাছে। আহিল হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে, সাথে শাওনও যায়। তুই কিভাবে জানলি যে মেয়েটাকে ওরা ওখানেই রেখেছে? আহিল জানতো শাওন এমন প্রশ্নই করবে। তোর মনে আছে যখন রুদ্র আমাকে কল দেয়, আমার হাতে আরেকটা ফোন ছিল যেটা দিয়ে আমি ওর লোকেশন ট্র্যাক করেছি। ও তখন ওই জায়গার আশেপাশেই ছিল। আমি তখনও শিওর ছিলাম না। পরে মনে পড়ে রুদ্রর বাবার করা সেই গোডাউনের কথা। রুদ্র যখন জানতে পারবে আবার ক্ষতি করতে চাইবে। সেইটা হতেই দিব না। আমার প্ল্যান ছিল সাপ আর লাঠি দুটোই ঠিক রাখা। মুচকে এসে আহিল রুদ্রের নাম্বারে কল করে। সাথে সাথেই কল ধরে রুদ্র। কি দেখা করতে এলি না যে? ভয় পেয়েছিস নাকি? তোর পাকিস্তান কি ফেরত নেওয়ার ইচ্ছে নেই নাকি? রেখে দিব আমার কাছে। দেখা তো নির্বাচনের দিন হবে বলেছিলাম। তুই কি ভেবেছিলি এখনই দেখা করব বলেছি? তোর মতো এত সময় নেই তো আমার। আর আমার পাখির ছানা আমার কাছেই আছে, তোকে আর কষ্ট করে ফেরত দিতে হবে না। কষ্টের সময় এগিয়ে আসছে। রুদ্র, দিন গুনতে শুরু কর। কথাটা বলেই আহিল রুদ্র কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। পাশে বসে থাকা শাওনের সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি করতে চাইছিস কি তুই? ওইটা কালই দেখতে পারবি। তুই কি এমপি হতে চাইছিস নাকি? প্রেমিক বুঝতেই পারছি না। দুটোই। আহিল গাড়ি স্টার্ট দেয়। অনেক কাজ এখন তার, সব আজ রাতের মধ্যে শেষ করতে হবে। কাল সকালটা যেন একটা সুন্দর সকাল হয়ে ধরা দেয় আহিলের জীবনে। রাত শেষে ভোরের দিকে জ্ঞান ফেরে রাফিয়ার। সারা রাতে স্লাইন দিয়ে রাখা হয়েছিল ওকে। চোখ মেলে তাকায় রাফিয়া। সামনে রিপাকে দেখে রাফিয়া উঠে ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আর কাঁদিস না বোন, শান্ত হয়ে দেখ, সব ঠিক আছে। রাফিয়া তাও চুপ হয় না, কাঁদতে থাকে। অনেকটা সময় নিয়ে রাফিয়া শান্ত হয়। ভেবেছিল চোখ খুলে আবার সে অন্ধকার ঘরে নিজেকে বন্দি দেখবে। রাফিয়াকে ঠিক করে বসিয়ে দেয় রিপা। হালকা কিছু খাইয়ে দিয়ে রাফিয়াকে শুয়ে থাকতে বলে। কিন্তু রাফিয়ার মনে হাজারটা প্রশ্ন। মনে অনেক প্রশ্ন, তাই না? সব কিছুর উত্তর পাবি, অপেক্ষা কর। এখন দিলে সমস্যা কি? সমস্যা আছে, এজন্যই দিব না। কথাটা বলে রিপা কেবিন থেকে বেরিয়ে যায়। রাফিয়া মন খারাপ করে আবার শুয়ে পড়ে। শরীর খুব ক্লান্ত। একটু পরেই রিপা কেবিনে প্রবেশ করে। রাফিয়া দরজা খোলার শব্দে ঘুরে তাকায়। রাফিয়া পারছে না উঠে যেতে। রিপা এসেছে, সাথে রাফিয়ার বাবা আর রিপার মা। রাফিয়ার মা নেই, বাবার সাথে চট্টগ্রাম শহরে বেড়ে ওঠা রাফিয়ার। রাফিয়ার বাবা আনিসুল হক পেশায় একজন শিক্ষক। রাফিয়ার বাবা মেয়ের পাশে গিয়ে বসে। সাথে সাথে রাফিয়া তাকে শক্ত করে জড়িয়ে ধরে। রিপা আর রিপার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে শুধু। হয়েছে, আর কাঁদতে হবে না, বাড়ি ফিরতে হবে। এবার বাড়ি ফিরে আবার কাঁদিস। হে মা, চল বাড়িতে। আমি তো এসে গেছি, কাঁদছিস কেন? সব ঠিক হয়ে যাবে। সবার কথা শুনে রাফিয়া কিছুটা শান্ত হয়। হাসপাতাল থেকে বেরিয়ে আসে ওরা। হাসপাতালের সামনেই একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। সবাই গিয়ে উঠে বসে, কিন্তু রাফিয়া ধাপে ধাপে বেশ অবাক হচ্ছে। ও কিভাবে ওই জায়গা থেকে ফিরে এলো? রিপাই বা ওকে কি করে পেল? ওর বাবা কিভাবে খবর পেয়ে একদিনের ভেতরে ছুটে এলো? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে রাফিয়ার। দাঁড়িয়ে থাকবি? গাড়িতে উঠে বস, বাড়িতে যেতে হবে না? এটা কার গাড়ি? তোরা যার তার গাড়িতে উঠে বসছিস কেন? এত কথা বলার সময় নেই পইন, হাতে অনেক কাজ, জলদি ওঠ। রাফিয়া আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। বাড়িতে ফিরে রাফিয়া যেন প্রাণ ফিরে পায়। দ্রুত চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে বেরিয়ে রাফিয়া দেখে রিপা আলমারিতে কিছু একটা খুঁজছে। রাফিয়া গিয়ে রিপাকে চেপে ধরে, ওকে টেনে বিছানায় এনে বসিয়ে দেয়। অনেক নাটক করেছিস আর না, এইবার সত্যি করে বলতো কি কি হয়েছে? আমাকে তোরা পেলি কিভাবে? বললাম না, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। শুধু এইটুকুই বলবো, এখন তোকে তুই ভাগ্যবতী রাফিয়া, খুব ভাগ্যবতী। মানুষ যা শত সাধনা করেও পায় না, তুই সাধনা ছাড়াই পেয়ে যাবি।
শুধু আগলে রাখতে শিখে নিস। মানে? মানে অনেক কিছু। এবার ওঠ, এই ড্রেসটা পরে নে জলদি। রাফিয়া কিছু বলতে যাবে তার আগেই রিপার মা রিপাকে ডাকে। রিপা চলে যায়। রাফিয়ার এবার বিরক্তি লাগছে, কৌতূহল হচ্ছে খুব। কিছু একটা তো আছে যা ওর থেকে সবাই লুকাচ্ছে। রাফিয়া রিপার রেখে যাওয়া ড্রেসটা পরে নেয়, তারপর রুম থেকে বেরিয়ে আসে। দেখে ওর বাবা সোফায় বসে আছে। রাফিয়া গিয়ে বাবার পাশে বসে। রাফিয়া বসতেই আনিসুল হক মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এখন প্রায় সন্ধ্যা। রাফিয়া বসে বসে টিভি দেখছে। রিপার আশায় বসে আছে, কিন্তু রিপা কিছুতেই ওর কাছে ঘেঁষছে না। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। রাফিয়া উঠে দাঁড়াতেই দেখে আনিসুল হক নিজে গিয়ে দরজা খুলে দিচ্ছে। এর মধ্যে রিপা দৌড়ে গিয়ে রাফিয়ার হাত ধরে টেনে রুমে নিয়ে আসে।